শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগত জানাচ্ছি যৌতুক বিরোধী আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেজে এবং আমাদের আজকের বিশেষ লাইভ টক শোতে। পুরো ১ ঘন্টা আমি আপনাদের সাথে থাকছি। আমি সুকান্ত বর্মন, শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বিশেষ করে আমাদের সমাজে আসলে একটি কথা খুবই প্রচলিত, সেটি হচ্ছে যে আমাদের মায়েরা তোমার মা কি করেন, বা জিজ্ঞাসা করা হয় যে আসলে তোমার মা কি করে। তো এর উত্তরে আসলে আমরা অনেকে বলি যে আসলে আমার মা আসলে তেমন কিছু করে না, শুধু বাড়ির কাজ করে। ঠিক আছে? তো আহ সত্যিই কি আসলে মা কিছু করেন না? সেই বিষয়টি নিয়ে আসলে আমরা আজকে আলোচনা করব। তো আমাদের আজকের অতিথি হিসেবে যে যুক্ত আছেন রিপন মন্ডল, শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সেই সাথে তিনি আহ সহ-সাধারণ সম্পাদক, আফম কামাল উদ্দিন হল ছাত্র সংসদে। এর পাশাপাশি আমাদের সাথে রয়েছেন চঞ্চল বর্মন, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়াশোনা করছেন। তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে যে যে বেকার মা বলে কিছু নেই, মাই হচ্ছে দক্ষ কর্মজীবী নারী। তো আমরা আশা করব যে আমাদের এই টক শোটি আপনারা উপভোগ করবেন। সেই সাথে আমাদের আলোচনাগুলো সমাজে আহ আলোকপাত হবে এবং পরিবর্তন নিয়ে আসবে, এই প্রত্যাশা আমরা করি। তো আপনারা আসলে কেমন আছেন? চঞ্চল বর্মন এবং রিপন মন্ডল, আপনারা কেমন আছেন? শুভ আপনি ভালো সন্ধ্যা। আছেন? তো হ্যাঁ, অবশ্যই রিপন মন্ডল, আপনি ভালো আছেন? রিপন মন্ডল, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? রিপন মন্ডল, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা। তো যে বিষয়টি নিয়ে আসলে আমরা প্রথমে জানতে চাই যে আমি আসলে রিপন মন্ডল, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, যে বিষয়টা নিয়ে আসলে আমি প্রাথমিকভাবে জানতে চাই, আমাদের রিপন মন্ডলের একটু টেকনিক্যাল সমস্যা হচ্ছে, আমরা আসলে ফিক্স করার চেষ্টা করছি। তো আমি চঞ্চল বর্মনের কাছে আসলে প্রথমে জানতে চাই যে আসলে চঞ্চল বর্মন, আপনার কি মনে হয় যে আসলে আমাদের মায়েরা কাজ করেন কিনা? আর সত্যি বলতে যদি করি আমাদের হচ্ছে বেকার। প্রথমে যে কথাটা বলবো, মেয়েদের সাথে বেকার কথাটা মিথ্যা। মায়েদের সাথে বেকার কথাটা যায় না। একজন মায়ের ক্ষেত্রে যদি সাধারণে দেখেন আপনি, ঘুমানোর সময় বাদ দিয়ে করেন লাগে প্রায় দৈনিক 15 থেকে 16 ঘন্টা। একজন মা যদি দৈনিক 15 থেকে 16 ঘন্টা কাজ করে, সেক্ষেত্রে তাকে বেকার কেমনে বলবে না? অতএব আমার আমার মতামত হচ্ছে মায়ের সাথে বেকার শব্দটা যায় না, বা মা কখনো বেকার হতে পারে না। আচ্ছা, রিপন, চঞ্চল বর্মন, খুব সুন্দর করে আসলে আপনি বলেছেন যে আপনি তো আসলে একজন তরুণ শিক্ষার্থী এবং হচ্ছে বাংলাদেশের যে প্রথম সারির যেটা টপ বিশ্ববিদ্যালয় আমরা বলে থাকি, সেই বিষয়ে বিশ্ববিদ্যালয়ে আপনি অধ্যয়ন করেন। তো আপনার কি মনে হয় যে আসলে যৌতুক গ্রহণ আসলে বিষয়টা কি সঠিক না বেঠিক, বা আপনার আসলে মূল্যায়ন কি? হ্যাঁ, অবশ্যই এক্ষেত্রে যে প্রথমে আমি মতামতটা দিব, আপনি সামাজিক দৃষ্টিকোণ বাদ দিয়ে ধর্মীয় দৃষ্টিকোণ দিয়ে যদি দেখেন, এই যৌতুক প্রথাটা ইসলামেও একেবারে পুরোপুরি নিষেধ আছে, আমাদের হিন্দু ধর্মেও নিষেধ আছে। সেক্ষেত্রে যেটা ধর্মীয় গ্রন্থে নিষেধ করা আছে, নিষিদ্ধ আছে, সেটা কেবল সামাজিক মর্যাদায় আমরা কেবল সেটাকে পালন করি। আমি আমার দৃষ্টি থেকে মনে করবো এটা সম্পূর্ণ একটা অবৈধ, সম্পূর্ণ একটা ভুল প্রথা, অযৌক্তিক প্রথা বলতে গেলে। আচ্ছা, তো ধন্যবাদ আসলে খুব চমৎকার করে বলার জন্য। তো আমরা আসলে দর্শক, আমাদের যিনি অতিথি রিপন মন্ডল, আমরা তার সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করছি, হচ্ছে আমাদের টেকনিক্যাল সমস্যার জন্য আমাদের কিছু সমস্যা হচ্ছে। তো আমরা আশা করি দ্রুতই আমরা সেই সমস্যা কাটিয়ে উঠবো। তো আহ চঞ্চল বর্মন, বিশেষ করে অনেকে বলে যে আসলে, তো আমাদের এই মায়ের শ্রমটাকে আসলে আপনি কিভাবে দেখেন, যে এই 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 শ্রমের আসলে মূল্য আছে কিনা, বা যেটাকে আমরা আনপেইড বলি। আমি যদি আপনার কাছে কিছু উদাহরণ তুলে ধরি, সেটি হচ্ছে যে আমাদের ওইদিকে মানে আমি সর্বশেষ
দুইটি খবর পেয়েছি, সেটি হচ্ছে সর্বশেষ যে একজন দুইটি খবর পেয়েছি, সেটি প্রাইমারি হচ্ছে স্কুলের যে একজন প্রাইমারি স্কুলে শিক্ষকতা করেন। তো তিনি প্রাইমারি স্কুলের শিক্ষকতার জন্য আসলে যৌতুক নিয়েছেন প্রায় 20 থেকে 25 লক্ষ টাকার মতো। আর একজন বাংলাদেশের একটি আইন শৃঙ্খলা বাহিনীতে চাকরি করেন। আমি যতটুকু জানতে পেরেছি তিনি আসলে যৌতুক নিচ্ছেন 27 লক্ষ টাকা। তো এই যে একটা মানে প্রবাহ বা চলমান যে ধারা, এটিকে আসলে আপনি কিভাবে দেখেন যে আসলে তারা তো প্রত্যেকেই আসলে বাংলাদেশের যে আমরা যাদের যাদের বলি যে উচ্চ শ্রেণীর মানুষ, বিশেষ করে গ্রাজুয়েট, আগে যারা রে প্রথম ভাই শ্রেণীর নাগরিক বলা হয় বা সিভিল সোসাইটির অংশ, তো সেই বিষয় নিয়ে আপনি কি বলবেন? দেখুন, আমরা যদি শিক্ষিত বলি, সেক্ষেত্রে আমাদের সমাজে নামমাত্র শিক্ষিত ব্যক্তি দেখি। আপনি যেটা একটু আগে বললেন যে একজন প্রাইমারি শিক্ষক হয়েছেন, উনি যৌতুক নিচ্ছে 25 থেকে 30 লক্ষ টাকা, আর একজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য উনি যৌতুক হিসেবে নিচ্ছেন 27 লক্ষ টাকা। এখন দেখুন, আমরা প্রথমত যে বিষয়টা লক্ষ্য করি, যেখানে বেতন নাই মানে আনপেইড যে বিষয়টা, সেটাকে আমরা কাজের মধ্যে করি না। আমাদের মায়েদের ক্ষেত্রে যেটা, এখানে কোনোরূপ পে স্লিপ থাকে না, বা মানুষের যে পেয়ের বেতন পরিশোধের যে একটা ওইরকম কিছু আসে না মায়েদের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা এটা একবারে কাজই বলি না, মানে যে কর্ম সেটা অফিসিয়ালি আমাদের যে কাজ, প্রথমে আপনি প্রথমে আমাদের একটা পরিবারের তার যে একটা দায়িত্ব, মায়ের ক্ষেত্রে না কেবল, একজন নারী একজন স্ত্রীর যে একটা পরিবারের দায়িত্ব থাকে, সেটা কিন্তু আপনি যদি বর্তমান বাজারে চাকরি মূল্য দিয়ে দেখেন, তাহলে একজন প্রথম সারির কর্মকর্তার থেকে ওনার বেতন হাই লেভেলে হওয়ার কথা। কিন্তু আমাদের এটা সামাজিকভাবে স্বীকৃত না, বা যেহেতু এই পরিশ্রমের কোনরূপ পারিশ্রমিক থাকে না, সে কারণে এটা আমরা কর্মের মধ্যে গণ্য করি না। এখন আপনার যে প্রশ্নটা ছিল যে একজন প্রথম সারির কর্মকর্তা বা কি বলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, এরা মূলত কি, এটা আমাদের সামাজিক ভাবে একটা বেদিতে রূপান্তর হয়েছে, যেহেতু একবারে সমাজে প্রচলিত প্রথা হয়ে গেছে। কিন্তু বর্তমানে আমরা যারা শিক্ষিত হয়ে একটা জবে মানে প্রফেশনে ঢুকতেছি, তারা নিজেদের প্রতিষ্ঠিত করার পরও একটা মেয়ের বাবার অর্থের উপর লোভ দিচ্ছি। আপনি সাধারণভাবে এই যে যাদের কথা উল্লেখ করলেন, এদের লোভী ছাড়া আর কিছুই বলতে পারেন না। তবে হ্যাঁ, এটা এমন ভাবে সমাজে বিধে গেছে, যার ফলশ্রুতিতে মানে কি একটা ট্রেন্ড, যেটা বলি আমরা ট্রেন্ডিং এ আছে, এক্ষেত্রে বের হওয়ার উপায় আমার এইটুকুই আর কি বলার মতো। আচ্ছা, ধন্যবাদ চঞ্চল বর্মন। রিপন মন্ডল, আপনি কি শুনতে পাচ্ছেন এখন? রিপন মন্ডল? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, তো রিপন মন্ডল, আপনাকে আমার টেকনিক্যাল সমস্যার জন্য রিপন মন্ডলের আসলে মাইক্রোফোন অন হচ্ছিল না। তো আসলে আপনি কেমন আছেন? জি আমি অনেক ভালো আছি আর কি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমরা আসলে ভালো আছি। তো যেটি মানে আমরা চঞ্চল বর্মনের কাছে শুনলাম, তো আপনার প্রতিও আসলে আমাদের একটি প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে যে আপনি তো বাংলাদেশের প্রথম সারির একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, এবং সেই সাথে আপনি একজন তরুণ নেতৃত্ব, বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে আপনি এজিএস এর ভূমিকা পালন করছেন, আফম কামারউদ্দিন হল ছাত্র সংসদে। তো সেক্ষেত্রে আসলে আপনি আসলে যৌতুকের চর্চাকে আসলে সমাজের কোন দৃষ্টিকোণ থেকে দেখতেছেন, সেটি আসলে ভালো খারাপ বা আপনার যেটি মূল্যায়ন? ধন্যবাদ প্রথমেই আজকের আয়োজনের হোস্ট আমার বন্ধু সুকান্ত বর্মনকে। এছাড়াও আমি সর্বপ্রথমে তাদেরকে আসলে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই, যারা আসলে বর্তমান সময়ে এসে যৌতুক বিরোধী আন্দোলনের হয়ে কাজ করতেছে। এবং এই একটা যৌতুককে আমি প্রথমত হচ্ছে আমার নিজের ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে আমি একটা সামাজিক ব্যাধি হিসাবে আখ্যায়িত করতে চাই। তো কারণ হচ্ছে যৌতুক সমাজের মানুষকে এমন ভাবে মানে কিছু আম, আহ, যে থাকে যে গোঁড়ামি বা হচ্ছে কিছু বৃদ্ধ বয়স্ক মানুষ আছে, তারা আসলে যৌতুকটাকে এমন ভাবে নিজেদের মধ্যে আটকে রাখছে বা এমন ভাবে তাদের ধারণা চিন্তাধারার মধ্যে রাখছে যে এইটা ছাড়া আসলে চলার মতো নাই। মানে তারা এমন ভাবে চিন্তা ভাবনা করে, এই কথা আলোচনা করতে গেলে অনেক আহ, বিস্তারিত হয় এবং হচ্ছে এরকম একটা ধারণা চলে আসে যে সমাজে আসলে নারীদের মূল্যায়ন কতটুকু।
এই প্রশ্নের উত্তরে আসে যে নারী আসলে সমাজে কি গুরুত্ব রাখে এবং হচ্ছে নারীর কাজ কি। এই কথায় আমরা বলতে পারি যে নারী এবং একজন মা তার আসলে কাজের মানে যে বিবরণ এটা দিয়ে আমরা আসলে বর্ণনা করে শেষ করতে পারবো না। একজন মা দিনের শুরু থেকে দিনের শেষ পর্যন্ত 24 ঘন্টায় হচ্ছে তিনি তার শ্রম দিয়ে যান, কিন্তু আমাদের সমাজ এই শ্রমটাকে আসলে সামাজিক শ্রম হিসাবে দেখে না, তারা আসলে দায়িত্ব হিসাবে দেখে। কিন্তু একজন পুরুষ যে একজন শিক্ষিত ব্যক্তি বা ছেলে যেই হোক, সে যদি দিনে 8 ঘন্টা 5 ঘন্টা একটা কাজ করে একটা নির্দিষ্ট সময় পরিশ্রম করে যদি কিছু টাকা উপার্জন করেন, সেইটাকে আমাদের সমাজ এবং তার সবাই মিলে আসলে অনেক বড় করে দেখে এবং মনে করে যে ছেলেরা আসলে কি না কি করে বসছে বা এরকম একটা, কিন্তু নারীদের মূল্যায়ন আসলে কোনোভাবেই হয় না। তো সেই ক্ষেত্রে হচ্ছে সমাজের যারা এই ধরনের মানুষরা চিন্তা ভাবনা করে যে যৌতুক নিয়ে মেয়েদেরকে আমাদের ঘরে তাদের নিয়ে আসতেছি, তাদেরকে বসায় বসায় খেতে দিব, তারা আমাদের দেখভাল করবে, এটা জাস্ট তাদের দায়িত্ববোধ মানে পালন করবে, এই চিন্তাধারা থেকে আমাদেরকে আসলে বেরিয়ে আসতে হবে। আমি যখন স্পেশালি জাহাঙ্গীরনগরে আসি, এর আগে আমার বাড়িও এক গ্রামে, আমার বাসা হচ্ছে সাতক্ষীরা জেলার তাল থানা খলিশখালী ইউনিয়নে। আমি নিজেও দেখি আমাদের অঞ্চলে অনেক আসলে যৌতুক এই প্রথাটা চালু আছে এবং সবাই আসলে কেমন কেন জানি মানে মেয়ের বাড়ি যখন বিয়ে দেখাশোনা চলে তার আগে থাকে যে হচ্ছে ঘটক হিসেবে কাজ করে, ইনি এক ধরনের একটা লেনদেনের একটা ব্যবস্থা করে, মানে একটা যোগসূত্র হিসেবে তৈরি করেন দুই পরিবারের সাথে, যে ছেলেদের কি কি দাবি দেওয়া আছে মেয়েদের কাছে সেইগুলো আমি অনেক দেখছি যে এরকম মানে মেয়ের পরিবার তারা আসলে এই যৌতুক দিতে গিয়ে তাদের সর্বস্ব মানে একটা পরিবারের সর্বস্ব বিক্রি করে দিয়ে তার মেয়েকে বিয়ে দিচ্ছেন। এবং এই যে তার সর্বোচ্চটা যখন বিক্রি করতেছেন তখন তার পরিবার তার আসলে কিভাবে চলবে, এইটা আমরা আর মানে সেই দিকে আর নজর না দিয়ে আমরা চিন্তা ভাবনা করি যে মেয়েটাকে যদি এত এত 8 লাখ 10 লাখ 20 লাখ টাকা দিয়ে ছেলের বাড়ি পাঠাই তাহলে আমার মেয়েটা সুখে থাকবে। কিন্তু এইভাবে দেখা গেল যে আমাদের হিন্দু সমাজের যারা নিজেদের অর্থ সম্পত্তি সম্পদ বা জমি জমা এগুলো বিক্রি করে দিচ্ছে, এইভাবে তো তাদের সর্বস্ব শেষ হয়ে গেল, তখন তাদের অস্তিত্বটা টিকে থাকবে কিভাবে। এই ক্ষেত্রে আমি বলবো যে যৌতুক একটা সামাজিক ব্যাধি, যৌতুককে না বলুন, সব সময় যৌতুকের বিরুদ্ধে লড়াই করুন, যারা যৌতুক নেন তাদেরকে আইনের সাথে আনা উচিত এবং এটাকে সব সময় না বলা উচিত। ধন্যবাদ। রিপন মন্ডল, আপনি আসলে খুব চমৎকার করে বলছেন যে আইনের প্রয়োগ সহ এবং কি যে যৌতুক যে আসলে আমাদের কন্যার পিতার উপর যে একটি সামাজিক চাপ সৃষ্টি করে, সেই সাথে বাংলাদেশের হিন্দুদের কথা আপনি তুলে ধরেছেন যে যদি যৌতুকের কারণে মানুষ সম্পদ হারিয়ে ফেলে তাহলে সেক্ষেত্রে আসলে কিভাবে সাস্টেইন করবে। খুব চমৎকার। তো রিপন, আপনার কাছে আসলে আমার আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে যে যে আমরা জিনিসটা আসলে দেখি, সেটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে এই চর্চাটা বেশিভাবে করছে। তো আ- আপনি আপনি বা আপনার পর্যায়ে হয়তো আপনার বিশ্ববিদ্যালয়েও দেখবেন যে অনেকেই আসলে যৌতুক নিয়ে খোলামেলা আলোচনা করে। যে বিশেষ করে আমি কয়েকদিন আগে একটা উদাহরণ বলি, যে বিশেষ করে অনেক কয়েকদিন আগে দেখলাম যে একজন চাকরি পেয়েছে, চাকরি পাওয়ার পরে আমাদেরই এক বন্ধু আসলে সেখানে কমেন্ট করেছেন, দাদা এবার 20 লাখ টাকা। ঠিক আছে? তো মানসিকতাটা আসলে আমাদের কিভাবে আসলে দূর হবে, বিশেষ করে আপনি দক্ষিণবঙ্গে কিন্তু আসলে যৌতুকের যে প্রভাব সেটি কিন্তু কম, কিন্তু আমাদের উত্তরবঙ্গে সেটি প্রায় চাকরি পেলেই 15, 20, 25 মানে যত আপনি চাইতে পারেন। এবং এটা এভাবে বলা হয় যে ব্যাংকের চাকরিগুলো 30 লাখ, প্রাইমারি স্কুলের চাকরিগুলো 15 থেকে 20 লাখ। হ্যাঁ, বিসিএস ক্যাডার হলে আপনি আসলে এরকম একটি চিন্তাধারা আপনার আমাদের সমাজে বিদ্যমান। তো এটিকে আসলে কিভাবে দেখেন? তো ধন্যবাদ আমাকে আবারও সুযোগ দেওয়ার জন্য। আমি আসলে এই টপিকটাই চাচ্ছিলাম যে মানে কিছু নিজের ভিতরে যে চিন্তা ভাবনা আছে বা আমি সমাজে দেখছি আসলে যে মানুষ, বললাম আমি আগে আমার আগের আলোচনাতে আমি বলছি যে হচ্ছে যারা চাকরি পান তাদেরকে আসলে একটা উচ্চতার লেভেলে মনে করেন যে আমি আসলে একটা এমন পর্যায়ে চলে গেছি যে আমাকে মানে তাদেরকে তাদের যে শিক্ষাগত মান বা যোগ্যতা এটা তখন হচ্ছে অর্থের দ্বারা পরিমাপ করতে শুরু করেন আর কি। এবং তার যে ফ্যামিলি এবং যে সমাজ আমাদের সমাজ আছে এগুলো মানে এমন একটা প্রথার মধ্যে দিয়ে চলে গেছে যে সমাজটা আসলে মনে করে সব সময় যে ছেলেরা যদি শিক্ষিত হয় প্রতিষ্ঠিত হয় তখন আমরা মেয়েদের থেকে মানে তাদের ইন্টেনশন এমন থাকে যে আমার ছেলেকে পড়াতে গিয়ে আমি 20 লাখ টাকা খরচ করছি, এখন আমার ছেলেকে বিবাহ দেওয়ার জন্য আমি ওই 20 লাখ কেন, আমি তার ডাবল নিব, 40 লাখ নিব আমার পরিবার থেকে, এরকম পরিবারের সাথে আমি একটা সম্বন্ধ তৈরি করব।
এই এই যে ব্যবস্থাটা তৈরি করছে, এটা হলো আমাদের সমাজ ব্যবস্থা তৈরি করছে, যে সমাজ ব্যবস্থাকে আমি চরমভাবে ঘৃণা করি। এই সমাজ ব্যবস্থা আমাদের হিন্দুদের হোক, হিন্দুদেরকে স্পেশালি যারা আর কি সর্বস্ব যাদের প্রান্তিক পর্যায়ে, যাদের হচ্ছে জীবিকা নির্বাহ করে সামান্য কিছু জমি জমা দিয়া বা সারা বছরের সঞ্চয় বা একটা পরিবারের যখন একজন আয়ের উৎস যে বাবা, তিনি তার সারা জীবনের সঞ্চয় ওই ছেলের হাতে তখন উঠায় দেয়। এইটা হচ্ছে, আমি বলবো যে যে শিক্ষিত, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, তো আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে এখনো পর্যন্ত অনেককে মানে এই যৌতুকের বিরুদ্ধে না বলছি, অনেককে বোঝানোর চেষ্টা করছি এবং নিজেও অনেক স্টেপ নিয়েছি যারা আর কি যৌতুককে না বলে। এবং আমাদের যে ইয়থ জেনারেশন, তারা যদি আমরা এভাবে যদি আগাতে পারি, যে যৌতুকের কুফল সম্পর্কে আমরা যদি মানুষদেরকে এবং সমাজের মানুষকে, যারা বৃদ্ধ বয়স্ক আছেন, যারা আর কি যখন আমি দেখছি সমাজে যখন কোনো বিবাহের অনুষ্ঠান আসে বা এরকম সম্বন্ধ চলে, তখন আসলে সমাজের মুরব্বীদেরকে আগে ডাকা হয়, যে তখন মানে যারা যুবক আছে তাদের কথা আসলে শোনা হয় না। তখন দেখি সমাজের মুরব্বীরা আসে এবং তারা তাদের যে ওই সাবেককালের চিন্তা ভাবনা গুলো, এইগুলো আসলে টেনে নিয়ে আসে সবসময়, যে এই এই করতে হবে, ওই ওই করতে হবে। কিন্তু আমরা যারা এই যে ইয়ত জেন জেড জেন জেন যেটা বলি, এদের আমাদের যে চিন্তা ভাবনা, আমাদের যে বিকশিত চিন্তা ভাবনা গুলা, এইগুলো আমাদেরকে আসলে সমাজকে উদ্ধার করতে গেলে আমাদেরকে আসলে এই যৌতুকের বিরুদ্ধে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সরকারের কাছে এবং আইনগতভাবে বিভিন্ন ধরনের রিপন মন্ডল, আমরা আচ্ছা, আসলে রিপন আপনাকে মন্ডল, শুনছি না। আমরা আসলে আপনাকে শুনছি না। আচ্ছা, আচ্ছা, রিপন মন্ডল, আপনার আবার মাইক্রোফোন অফ হয়ে গেছে। আমি দুঃখিত, আমার একটা কল আসছিল আর কি। ও আচ্ছা, আচ্ছা সমস্যা আচ্ছা, নেই। আমি যেটা বলছিলাম আর কি, আমি একটু 2 মিনিট বলতে চাই যে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একজন শিক্ষার্থী যখন তিনি প্রতিষ্ঠিত হন, তখন তিনি যখন বিবাহের জন্য বিবাহকালীন সময়ে যখন 20 লাখ 30 লাখ টাকা দাবি করে, তখন আমি মনে করি যে তার এই যে শিক্ষিত হওয়া আসলে ব্যর্থ। তার এই শিক্ষা গ্রহণ করে আসলে কোনো যোগ্যতা তিনি আসলে অর্জন করতে পারেন না। তিনি এক ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করছে ঠিক আছে, কিন্তু মানবিকতার দিক থেকে এবং সামাজিক দিক থেকে তিনি আসলে বিকশিত হইতে পারে নাই, তার চিন্তাধারার বিকাশ আসলে ঘটে নাই। আমি একজন ফিলোসফি স্টুডেন্ট, তো আমি সব সময় আমরা আমাদেরকে এভাবে পড়ানো হয় যে সব আগে হচ্ছে নিজেকে তাদের পর্যায়ে ভাবো যে আসলে এটা ভোগ করতেছে বা এই যে এই বিষয়টা যে সাফার করতেছে তার জায়গায় নিয়ে নিজেকে চিন্তা ভাবনা করো। তো আমাদেরকে উচিত আসলে যে মানুষটা তার পরিবারের এতগুলো টাকা তাকে তার হাতে তুলে দিবে, এবং আমাদেরকে উচিত যে তার জায়গায় নিয়ে নিজেকে চিন্তা ভাবনা করা উচিত যে তিনি আসলে এই টাকাগুলো কোথা থেকে পাচ্ছেন বা তার মেয়ের জন্য যে দিবে, তারা পরবর্তীতে আসলে কিভাবে তাদের জীবন যাপন করবে, এগুলো আসলে বোঝা উচিত। এবং যে ছেলে আসলে বা বিবাহের সময় যে এত টাকা দাবি করে, তিনি আসলে তার বিবাহের পরবর্তী সময়ে তার যে সহধর্মিণী বা বউকে তিনি কিভাবে মানে ট্রিট করবেন, বা সেটা কিন্তু আমরা আসলে মেয়ের বাবা মারা চিন্তা ভাবনা করে যে এত টাকা যদি আমি দিতে পারি তাহলে আমার মেয়েটা হয়তো সুখে থাকবে বা জামাই আমার মেয়েকে এত ভালো রাখবে, দেখে শুনে রাখবে। কিন্তু আসলে আলটিমেটলি এটা হয় না। পরে দেখা যায় যে ওই ছেলে আবারও তার ফ্যামিলিতে দাবি করে এত টাকা আনার জন্য, হ্যান ত্যান, তখন তাদের ভিতরে এক ধরনের ঝামেলার সৃষ্টি হয়। তো আমি বলবো যে যে মেয়ের এই ক্ষেত্রে মেয়েদেরকেও আসলে সচেতন হওয়া উচিত, যে যে ছেলে যৌতুক দাবি করবে তাকে আহ সে যতই প্রতিষ্ঠিত হোক বা শিক্ষিত হোক, তাকে আসলে না বলা উচিত। মেয়েদেরকে এই ক্ষেত্রে অন্তত পক্ষে আমি মনে করি না বলা শিখতে হবে। আর যে ছেলে যৌতুক দাবি করবে তাকে তো অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এবং আমরা যারা যুবক আছি, আমরা যারা বিষয়টা বুঝি এবং এই বর্তমান প্রেক্ষিতে আমরা যারা আর কি সবকিছু নিয়ে আন্দোলন, এত এত আন্দোলন করছি, সমাজ সম্পর্কে মানুষদের সমাজের কুসংস্কার দূর করার চেষ্টা করছি, তাদেরকে আসলে এইগুলো নিয়ে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং তাদেরকে যে সেই ছেলেকে আসলে বোঝাইতে হবে এবং না বুঝলে পরিশেষে আমাদেরকে আইনি সহায়তা নিতে হবে। এটাই আর কি সর্বোপরি। আহ ধন্যবাদ রিপন মন্ডল, খুব চমৎকার করে আসলে আপনি বলেছেন। তো এবার আসলে আমি যেতে চাই চঞ্চলের কাছে, চঞ্চল বর্মন আপনার কাছে। সেটি হচ্ছে, তো একজন কন্যার পিতা হিসেবে ধরেন আপনি যদি আহ মানে একজন আপনি যদি একজন আপনার যদি একটা বোন থাকে, আপনি যদি আসলে 20 থেকে 27 লাখ টাকা যৌতুক দিতে চান, তাহলে এই বিয়েতে আসলে পুরো খরচ কত যায়? মানে বিষয়টা এভাবে ভেবে দেখেন যে
আপনি বিয়ে দিবেন, বিয়ে আসলে তো একটা দুইটা পরিবারের বিষয়। তো বিয়ে দিবেন আপনার মেয়ের, কিন্তু পুরা খরচ বহন করতেছে হচ্ছে শুধুমাত্র একটা পরিবারকে। আসলে এই সিস্টেমটা আসলে কি কিরকম সিস্টেম, বা আমরা আসলে আমাদের সিভিল সোসাইটি আসলে বলতে কি আসলে কিছু আছে যারা এরকম একটি সিস্টেম আসলে দাঁড় করিয়েছে? ধন্যবাদ দাদা। তো আপনার যে বিষয়টা প্রথমেই বলতে চাই, এটা হচ্ছে আমাদের সমাজটা বর্তমানে পুরুষতান্ত্রিক। এই যে একটা পুরুষতান্ত্রিক সমাজ, এই সমাজে যে মেয়েদের অবদমিত করে রাখা হয়েছে। আপনি বললেন যে বিয়ে হয় দুইটা ফ্যামিলির মধ্যে, কিন্তু সম্পূর্ণ খরচ প্রায় মেয়ের ফ্যামিলি বহন করে। এইটা সামাজিক ভাবে হয়ে গেছে এক প্রকার বলতে গেলে। আর সামাজিক ভাবে হয়ে গেছে বলতে গেলে কি, একটা যে প্রবাহমানতা, সেই প্রবাহমানতার কারণে এটা বর্তমান পর্যন্ত আছে এবং কন্টিনিউয়াসলি চলতে আছে। আমি যেটা বললাম, আপনি একটা কথা বললেন যে যদি 27 থেকে 30 লক্ষ টাকা দিয়ে যৌতুক দিই কেবল, তাহলে একটা বিয়েতে খরচ কেমন হবে। আপনি দেখুন, পারিপার্শ্বিক সবকিছু মিলাই যদি আপনি যৌতুক যৌতুক এটা বাদ দেন, এমনিতে অতিথি তারপর সম্পূর্ণ খরচ মিলে একটা বিয়েতে যৌতুক বাদে 10 থেকে 15 লক্ষ টাকা হবে। সেক্ষেত্রে যদি ধরেন সম্পূর্ণ মিলিয়ে 40 লাখ তো উপরে। এখন এই যে একটা ঝামেলা, এইটা সাধারণত আমাদের ক্ষেত্রে, একটা মেয়ের বাবার ক্ষেত্রে ঋণগ্রস্ত হওয়া ছাড়া আর এখানে কোনো উপায় থাকে না। প্রায় সমসাময়িক জরিপগুলোতে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা বিয়ের পর মেয়ের বাবাগুলা ঋণে জর্জরিত হয়ে পড়ে। এক্ষেত্রে এই যে বিয়ের একটা বড় ধরনের একটা এক্সপেন্স, এটা বহন করার লাগে, এ কারণে কিন্তু মেনলি ঋণগ্রস্ত হয়। আর একটা যে দারিদ্র্যের চক্র, সেই চক্রে কিন্তু থেমে যাই আমরা। আর ছেলের পক্ষ যে টাকাটা পাইলো, মানে যৌতুকের যে টাকাটা পাইলো, তারা সেটা দিয়ে যে বিশেষ কিছু করতে পারে তেমন কিছু উন্নতি আজ পর্যন্ত চোখে পড়েনি, আর পড়বেও না মনে হয়। এখন আমাদের সম্মানিত রিপন দা একটু আগে বলছেন যে প্রবীণেরা বিশেষত যৌতুকের টেন্ডেন্সিটা দেখায়, কিন্তু আমি বলবো এটা সম্পূর্ণ ভুল। আমাদের নতুন প্রজন্মের যারা প্রতিষ্ঠিত হচ্ছেন বা চাকরি পাচ্ছেন, আপনি একটু আগে বলেছিলেন আমার যে একজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য 27 লক্ষ টাকা যৌতুক নিয়েছে, উনি কিন্তু শিক্ষিত এবং আমাদের জেনজি, কিন্তু তারপরেও যৌতুক নিয়েছেন। এইটা এক প্রকার সামাজিক অবক্ষয়, সমাজে বয়ে আসছে। সেই টেন্ডেন্সিটা আমাদের মাথায় একেবারে পুরোপুরি গেঁথে গেছে, যেটা মাথা থেকে আউট করার মতো কোনো অবস্থাই নেই মানে। আর যেটা বিষয় হচ্ছে, আমরা শিক্ষাটাকে সাধারণত একটা প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করা ব্যক্তিকে শিক্ষিত বলি, সেটা একেবারে ভুল, পুরোপুরি ভুল। শিক্ষিত হওয়া আর এমনিতে সার্টিফিকেট লাভ করা, দুইটার মধ্যে অনেকটা পার্থক্য আছে। আমি একজন ভার্সিটি স্টুডেন্ট, আমি চাকরি পাইলাম, জব পাইলাম, এমপ্লয়ি হইলাম, তারপরে বিয়ের জন্য যে কথাবার্তা চলতেছে, প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে টাকার কথা। যৌতুকের টাকার পরিমাণটা কি কি, আর ছেলে পক্ষ থেকে কি কি আবদার, সেগুলো কিন্তু প্রথমে উঠে আসে। যেমন ধরুন, এটা কেবল ছেলে পক্ষের সমস্যা না, আমার এলাকায় এক আত্মীয় হয় প্রায়, উনি ওনার মেয়েকে বিয়ে দিবেন এক ব্যাংকারের সাথে। ব্যাংকার ছেলে খুঁজতেছেন, বলতেছেন যে ছেলে যাই হোক না কেন ব্যাংকার লাগবে, আমি যত টাকা লাগে দিব। মানে টাকার পরিমাণ 30 লক্ষ হোক 40 লক্ষ হোক, উনি দিতে রাজি, কেবল ছেলের ব্যাংকার লাগবে। এক্ষেত্রে যে প্রবলেমটা, সেটা হচ্ছে সমাজের যে একটা বদ্ধমূল ধারণা, একজন চাকরিজীবী লোকের হাতে বা একজন চাকরিজীবীর হাতেই তার মেয়ে সুরক্ষিত, সেটাই হচ্ছে আমাদের সমাজের মূল সমস্যা। আর যেটা আমি মূলত রিপনদার কথাগুলি বলতেছি, উনি যেগুলো বলে গেছেন, একটা মেয়ে, আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় একটা মেয়ে কখনোই বলতে পারবে না যে আমি যৌতুক নিয়ে বিয়ে করব না, একেবারে বিয়ে করব না। এটা কেবল ছেলেদের দ্বারাই সম্ভব। বর্তমানে যদি একটা মেয়ে বলে যে আমি যৌতুক ছাড়াই বিয়ে করব না, তাহলে আপনি বিয়ের সময়কার একটা বলতে গেলে কি পরিবেশ, তারপরে বিয়ের পরে যে একটা পরিবেশ পাবে, দুইটা পরিবেশের মধ্যে পার্থক্য হয়ে যায়। বর্তমান সমসাময়িক বিষয়গুলোতে দেখবেন আপনি, অনেক ক্ষেত্রে সম্পর্কের বিয়ে হয়, সেখানে কিন্তু যৌতুক থাকে না। প্রথম দিকে ছেলেগুলো বলে যে আমি বিয়ে করব, ঠিক আছে, কোনরূপ যৌতুক নিব না, কিন্তু 1 বছর, বিয়ের 1 বছর বা 1.5 বছর পর দেখবেন যে পুরোপুরি ঘটনা পাল্টে গেছে। ছেলে মেয়েকে চাপ দিচ্ছে যৌতুকের জন্য, তোমার বাবা বাড়ি থেকে কোনো কিছু নিয়ে আসো, সংসার তো চালানো যাচ্ছে না। এই যে একটা টেন্ডেন্সি, এটা কিন্তু আমাদের মাথায় গেঁথে গেছে।
যার কারণে বর্তমানে তারা একটা ভালো পয়েন্ট বলছে যে আমাদের নিজেদের সচেতন হতে হবে। মেয়েরা তখন সচেতন হতে পারবে যখন তারা মা হবে, কারণ তারা কিন্তু আপনি একটা বিষয় সবচেয়ে বেশি লক্ষ্য করবেন, যৌতুকের যে দাবি দেওয়া সেটা কিন্তু একটা পরিবারের মায়ের বেশি থাকে, অথচ সেই মহিলা তার বিয়ের সময় এই যৌতুক সমস্যাটাকে ভোগ করে আসছে সেটা মনেই থাকে না। সে যে ভুক্তভোগী ছিল সেটা পুরোটাই ভুলে যায় এবং তার জন্য সামনের আরেকটা মেয়ে ভুক্তভোগী হয়। সে কারণে বর্তমান প্রজন্মের যে মেয়েগুলো আছে যারা আমাদের মুভমেন্ট এগেইনস্ট ডাউরির সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে যেটা অবশ্যই অবশ্যই ফলো করা উচিত সেটা হচ্ছে আপনারা যখন মা হবেন, বিশেষ করে একটা ছেলের মা হবেন, ছেলেকে বিয়ে দেওয়ার প্রসেসে থাকবেন, তখন আপনাদের মাথায় এটা রাখা উচিত যে আমি তো যৌতুকের একজন ভিকটিম ছিলাম, আমার ঘরে যে বউটা আনবো তাকে কেন এই একই ভিকটিম বানাবো। আর আপনি একটা বিষয় সবসময় মাথায় ভেবে দেখবেন যে আমরা যারা ছেলেরা প্রতিষ্ঠিত হই তাদের কিন্তু টেন্ডেন্সি থাকে যে হঠাৎ বড়লোক হওয়া, হঠাৎ বড়লোক হওয়া, সেই সাথে হাতে বা একটা যে সামাজিক প্রতিপত্তি সেটা লাভ করার জন্য হঠাৎ অনেক অর্থ লাভ করা। আর সেটা সবচেয়ে সহজ উপায় হচ্ছে এই যৌতুকটা, যা আমরা শিক্ষিত হয়ে চাকরির মানে কি বলে জব সেক্টরে অ্যাডমিট হই আর কি। তো সেক্ষেত্রে বলবো আমাদের বর্তমানে যে তরুণ সমাজটা আছে এদের মধ্যে একটা সচেতনতা তৈরি করা, এটা হচ্ছে মাস্ট সবচেয়ে। আর মেয়েরা তখনই কেবলমাত্র বলবে যে আমি বলতে পারবে যে আমি যৌতুক ছাড়া বিয়ে করবো না যখন আমাদের সমাজ তাদের সহায় হবে, আর সমাজ যখন তাকে সাপোর্ট করবে তখন। কারণ দেখুন, একটা মেয়ে যৌতুক ছাড়া বিয়ে করলো, ধরে নিন একবারে বজ্রকণ্ঠে বললো যে আমি যৌতুক ছাড়া বিয়ে করবো না, যৌতুক ছাড়াই বিয়ে হইল তার, কিন্তু পরবর্তীতে তার উপর যে টর্চার গুলা হয় দেখবে না, সমসাময়িক আমাদের ঠাকুরগাঁওয়ের রাধারানীর বিষয়টা সবচেয়ে ভাইরাল হয়েছে, তার সাথে কেমন করি, সেক্ষেত্রে এইরকম বিষয়গুলো উঠে আসে যখন যৌতুক না দিয়ে বিয়ে হয়। সবচেয়ে বড় কথা কি, আমাদের মনোমানসিকতা পরিবর্তন করতে হবে। একটা যে আধুনিকতা ওয়েস্টার্ন কালচার বলি, যেটা ওয়েস্টার্ন কালচারের দিকগুলো অনেকগুলো যদিও নেগেটিভ দিকে আছে, তারপর ওদের দিকে কিন্তু এই ডাউরি সিস্টেমটা না, ওরা কিন্তু এটা থেকে অনেকটা সেফ বলা যায়। কিন্তু আমাদের দেশ আপনি দেখবেন যে নর্থার্ন পার্টে হচ্ছে এটা একেবারে ভাইরাসের মতো, অন্যদিকে ওয়েস্টার্ন পার্টের দিকে বলেন যে এটা খুব কম। আমাদের দিকে যৌতুকের কালচারটা যত বেশি, তার থেকে আমাদের ওয়েস্টার্ন পার্টের দিকে কম, আমাদের দেশেরই। তো আমার মতে যেটা আমাদের ক্ষেত্রে আমরা যারা বুঝি যে যৌতুক দেওয়া নেওয়া উভয়ই একটা বেদির মতো, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে কাউন্সেলিং করা, আমাদের আশেপাশে যারা আছে তাদের কাউন্সেলিং মাধ্যমে বোঝানো যে আমি তো যৌতুক নিব না, যৌতুকে এই খারাপ দিক আছে, যৌতুক মানে মেয়ের বাবাকে নিঃস্ব করা আর নিজেকে সেখানে একটা পণ্যের মতো বিক্রি করা ছাড়া কিছুই নয়, সেক্ষেত্রে যৌতুক তুমি কেন নিবা। এইভাবে আমাদের আশেপাশে যারা আছে আমার মতে তাদের কাউন্সেলিং করে এই যৌতুকটাকে অনেকটা মিনিমাইজ করা যায়। তবে হ্যাঁ, আমাদের উত্তরবঙ্গের যেটা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন আপনি, যেগুলো শিক্ষিত ফ্যামিলি বা একটু মডেস্ট ফ্যামিলি, ওগুলোতে কিন্তু যৌতুকটা বেশি পরিমাণে, যৌতুকের পরিমাণ বলেন বা যৌতুকের চঞ্চল চঞ্চল বর্মন, আমি একটু হ্যাঁ। আপনাকে ইন্টারাপ্ট করি সেই বিষয়ে একটি শুধু তথ্য দিতে চাই, সেটি হচ্ছে যে আমি আপনাকে যে 27 লক্ষ টাকা যৌতুকের যে গল্পটি বললাম, আপনি খুব চমৎকার ভাবে পুরো বিষয়টা এখানে তুলে এনেছেন। সেটি কিন্তু পুরোটি একটি শিক্ষিত পরিবার, এবং সেই শিক্ষিত পরিবারের শিক্ষক আছেন, শিক্ষিকা আছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছেন, সরকারি চাকরিজীবী আছেন। তো তাদের মাঝে এই টেন্ডেন্সি আপনি বলেছেন এটি। দেখুন, এই টেন্ডেন্সিটা একটা উদাহরণ দিয়ে কেবল না, আমার এলাকায় সত্য, যিনি আমাদের এলাকায় সবচেয়ে স্বনামধন্য ব্যক্তি এবং সবচেয়ে ধনী ব্যক্তি, ওনার ছেলের ইদানিং কালে বিয়ে হইল, সেক্ষেত্রেও যৌতুক নিয়েছেন। আমি এটা দেখে অবাক, কারণ যখন ওনার কাছেই অ্যাভেলেবল মানি, মানে একেবারে সম্পদের যেটা অ্যাভেলেবিলিটি যেটা বলা যায়, তারপরেও যৌতুক নিয়েছেন। এটা এক প্রকার সামাজিক অবক্ষয়, এবং যে আমাদের মনোমানসিকতায় যে একটা যৌতুকের বেদি ঢুকে আছে, এটা ছাড়া আর কোনো কিছুই নয়। আমরা শিক্ষিত হচ্ছি ঠিক আছে, কিন্তু শিক্ষিত হয়ে যে
একজনের মারাত্মক ক্ষতি করছি, চরম লেভেলের ক্ষতি করছি, আমরা সেটা বুঝতে পারতেছি না। এক্ষেত্রে দেখবেন একজন চাকরিজীবীকে 27 লক্ষ টাকা 30 লক্ষ টাকা যৌতুক দিতে গিয়ে একটা মেয়ের বাবা তার হয়তোবা জমি বিক্রি করছে বা ব্যাংকে রাখা গচ্ছিত অর্থ ব্যয় করছে, মানে তার সর্বস্ব খুইয়ে দিচ্ছে। আমরা কেবল শিক্ষিত হচ্ছে কোন দিক দিয়ে? কেবল সার্টিফিকেট অর্জনের দিক দিয়ে, কিন্তু মানবিকতা আমাদের লাভ করতেছে না। আর আমি যেটা বলছিলাম যে একটা সমাজে মেয়েরা তখনই কেবলমাত্র বলতে পারবে যে আমি যৌতুক ছাড়াই বিয়ে করব, যখন আমাদের সমাজ সেটাকে সাপোর্ট করবে। আর সমাজ সাপোর্ট করবে মানে বলতে বোঝাচ্ছে যখন মেয়ের অপোনেন্ট, মানে যার সাথে তার বিয়ে হবে, সে যখন সাপোর্ট করবে, হ্যাঁ তুমি যৌতুক ছাড়া বিয়ে করবা, আমি তোমাকে যৌতুক ছাড়াই বিয়ে করবো, এবং পরবর্তীতে তোমার জীবনের সব সুরক্ষা আমার হাতে, তখন কেবলমাত্র একটি মেয়ে জোর হয়ে যে বলতে পারে যে আমি যৌতুক ছাড়া বিয়ে করবো। তা না হলে পরবর্তীতে যে রাধারানীর মতো যে ঘটনা, এগুলার সমাজে রিপিট হইতে থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ চঞ্চল। দর্শক আসলে রাধারানীর যে বিষয়টি আসলে চঞ্চল বলেছেন সেটি খুবই বিয়োগাত্মক একটি ঘটনা। যিনি অন্তঃসত্ত্বা অবস্থায় আসলে যৌতুকের দাবির কারণে বা স্বামীর নির্যাতনের কারণে যে মৃত্যু বরণ করেছেন, এমন অভিযোগ করেছেন আসলে তার ভাই এবং তার বাবা, যেটি তিনি আমাদের লাইভ টক শোতে আসলে এই বিষয়টি বলেছিলেন। তো আমরা এবার আসতে চাই আসলে রিপন মন্ডল আপনার কাছে। সেটি হচ্ছে যে আপনি একজন তরুণ ছাত্র নেতা। আমি জানি যে একটি নির্বাচিত পদে থাকলে আসলে অনেক দায়িত্ব পালন করতে হয়। তো সেই জায়গা থেকে আসলে আপনি কিভাবে দেখেন? বিশেষ করে আমাদের মায়েদের অধিকাংশেরই প্রাতিষ্ঠানিক ডিগ্রি নেই, কিন্তু বাড়ির মতো একটি অফিসকে তারা খুব সুন্দরভাবে পরিচালনা করেন। তো সেক্ষেত্রে আসলে আমাদের আমাদের তরুণদের আসলে এই মায়ের যে নেতৃত্ব বা লিডারশিপ রয়েছে, সেখান থেকে আসলে আমাদের কি শেখার আছে এবং সমাজে তরুণরা কি বার্তা দিতে পারে? ধন্যবাদ। আহ, মা আসলে মার সম্পর্কে যত বলি ততই আসলে কম হয়। মা মানুষটা এমনই যে তার জীবনের আসলে সবকিছুই পরিবারের জন্য দিয়ে দেয় আর কি। তো আমাদের আমরা যুবক, আমি নিজের জায়গা থেকে, নিজের দায়িত্ববোধের জায়গা থেকে আমি যেদিন থেকে শুধুমাত্র হচ্ছে যে হলের দায়িত্ব বা এরকম না, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সনাতন বিদ্যার্থী সংসদ নামে একটি সংগঠন আছে, ওটা পুরো 1 বছর তার সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছি। তো দায়িত্ব থাকাকালীন আসলে বিষয়টা এমনটা হয় যে আসলে সবার প্রতি আসলে দৃষ্টি রাখতে হয়, একার প্রতি বা কিভাবে একা নিজের কিভাবে ভালো থাকবো, বিষয়টা এরকমটা আসলে আসে না। তখন আসলে সবাইকে নিয়ে চলতে হয়। তো মাও সেম একই, তার পরিবারের পুরো সবাইকে নিয়েই চলেন। তো মা মা যে কাজটা করেন, একটা মা সারাদিনে কি করেন, রান্না করেন, সন্তানের খাবার দেওয়া থেকে সন্তানের দেখাশোনা, পড়াশোনা, তার স্বাস্থ্য, তারপরে পরিবারের অসুস্থ যারা হন তাদেরকে সেবা যত্ন করা, এছাড়াও পরিবারের যাবতীয় কাজ একজন মাই করেন। কিন্তু আমাদের সমাজ তাকে কি করে যে এটা একটা দায়িত্ব হিসাবে আর কি প্রতিষ্ঠা করেন, এটাকে কোনো শ্রম হিসেবে প্রতিষ্ঠা করেন না। আমরা যদি এই যে মায়ের দায়িত্বটাকে যদি শ্রম হিসাবে দেখতাম, তাহলে আসলে আমরা বুঝতাম যে একজন মা তার সারা দিনে কি কাজটা করেন এবং কতটুকু শ্রম দেন। একজন কর্মজীবী মানুষ তার সারাদিনে সর্বোচ্চ 8 ঘন্টা কাজ করেন, কিন্তু একজন মা সারাদিনে 24 ঘন্টায় কাজ করেন বলা চলে। তার যে ঘুমানোর যে টাইমটা বাদ দিলে বাকি টাইমটাই তিনি আসলে পরিবারের জন্য শ্রম দেন। কিন্তু আসলে আমরা আমাদের সব থেকে বড় বিষয় হলো আমাদের সমাজ, আসলে সমাজ বিষয়টাকে কিভাবে দেখবে, এটাই হলো সব থেকে বড় বিষয়। সমাজে এমন প্রথা চালু আছে যে সমাজ মার শ্রমটাকে আহ কি হিসাবে দেখতেছে, দায়িত্ব হিসাবে দেখতেছে। এইখানে এই যে সমাজে মায়ের শ্রমটাকে দায়িত্ব হিসাবে দেখা এবং যৌতুক যে প্রথা বা যৌতুকটাকে এক ধরনের মানে অন কাইন্ড অফ কি বলবো, মানে দুইটার সাথে একটা রিলেটেড আছে, যে এরকম যে মা যেমন কাজ করে যাচ্ছে যে এরকম চলুক, আর ওইভাবে যৌতুক আমার ছেলে এভাবে শিক্ষিত হইলে পরে আমি এই শিক্ষিত ছেলেকে ভাঙা মেয়ের পরিবার থেকে একটা বড় অঙ্কের টাকা নিয়ে আমি সুখে শান্তিতে কিছুদিন অন্তত পক্ষে চলবো, এরকম ধরনের একটা রিলেটেড সমাজে আসলে চলে আসছে। তো আমরা আসলে কি আমাদের যে এইখানে আপনি আমার কাছে একটা কোশ্চেন করলেন যে আমাদের যুবকদের আসলে কি দায়িত্ব। তো আমি এখানে
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আমি আসলে বলতে চাই, হচ্ছে রাজা রামমোহন রায়ের কথা আসলে তারা আসলে কি করছিলেন। তারা তারা ওই সময়কার থেকেও তারা আসলে রাজা রামমোহন রায় যিনি সমাজের সতীদাহ প্রথা বিলোপ করছিলেন, তিনি কিভাবে এটা করছিলেন, তাকে কারা সায় দিছিল, তিনি সেই লর্ড উনাকে ইংরেজদেরকে আসলে প্রভাবিত করছিলেন যে এইটার বিরুদ্ধে আসলে লড়তে। তো ভাই একটা কথা বললেন যে হচ্ছে আমাদের সমাজের মানুষদেরকে আসলে সচেতন করতে হবে। তো সব থেকে বড় বিষয় হচ্ছে সচেতন যখন আপনি আপনার একটা কথায় আমার আসলে কিছুটা দ্বিমত আছে যে একজন নারী নারীকে আসলে নারী কখন সচেতন হবে। নারী বর্তমানে আপনি কিছু কিছু টপিক বললেন যে আমাদেরকে আধুনিক হইতে হবে। আমি যদি আধুনিক বিশ্বের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে প্রতিটা নারী আসলে কর্মজীবনের সাথে রিলেটেড। তো আমাদেরকে আসলে নারীদেরকে শিক্ষিত করতে হবে এবং তাদেরকে আসলে বোঝাইতে হবে যে তারা যদি শিক্ষিত হইতে পারে তাহলে তারা আসলে পরবর্তীতে এই স্টেপটা নিতে পারবে। আমরা আসলে চাইলেও অনেক ক্ষেত্রে অসম্ভব হয়ে যায় ছেলেদেরকে বোঝানো, কারণ ছেলের পুরা ফ্যামিলি থেকে এই টেন্ডেন্সিটা চলে আসে, কিন্তু একটা নারী যার পরিবারটা সাফার করবে সেই সব থেকে ভালো বলতে পারবে যে না আমি যৌতুকের বিরুদ্ধে সে দাঁড়াইতে পারবে। এই জন্য আমাদের উচিত নারীদেরকে আসলে শিক্ষিত করতে হবে, তাদের তাদের পিছনে আমাদেরকে কাউন্সিলিংটা তাদেরকে করতে হবে যাদের করলে আসলে আমাদের কাজে লাগবে, আসলে কাজে আসবে। এই জন্য যদি আমরা আমার মেইন বা ফোকাস থাকবে আসলে বলবো যে নারীদেরকে আসলে সচেতন করতে হবে। এবং পরিবারের যিনি মা আছেন, আপনি বললেন যে যে মাটা আসলে ওই সময় এক সময় যৌতুকের শিকার ছিলেন, এখন পরবর্তীতে এসে তিনি আসলে যৌতুক দাবি করছেন। এই মাকে আমাদেরকে ধরতে হবে, এই মাকে কাউন্সিলিং করতে হবে, যিনি এক সময় যৌতুকের শিকার ছিলেন, তিনি এখন এসে যৌতুক দাবি করতেছেন। তার এইটা অযৌক্তিক। এইটা যদি আমাদের এইটা তাকে কে বোঝাইতে পারবে? তার একজন যুবক, একজন ছেলে যদি তার মাকে এটা বোঝাইতে পারে যে মা এক সময় তুমি হচ্ছে এই যৌতুকের জন্য তোমার পরিবার ধ্বংস হইলো, তোমার সবকিছু ধ্বংস হলো, এখন তুমি যদি আবার এভাবে যৌতুক দাবি করো, তাহলে তো আমাদের এভাবে চলতে থাকলে তো পুরা সমাজটাই ধ্বংস হয়ে যাবে এবং আমাদের হিন্দু যে জাতি, হিন্দু যে ধর্ম আছে বা হিন্দু গোষ্ঠী আছে, তারা আসলে তো নিঃশেষ হয়ে যাবে একসময়। দিন শেষে তো তারা তাদের সবকিছু সহায় সম্বল হারায়, তো তারা নিঃশেষ হয়ে যায়, তখন তো তাদের আর মানে কি বলবো আর অস্তিত্বই থাকবে না। তো এরপরে হচ্ছে যদি এই যুবক যদি তার মাকে আসলে বুঝাইতে পারে তাহলেই আসলে তখন যদি মাই ঘুরে দাঁড়ায় তাহলে আসলে সম্ভব। আর যুবকদের আরো কিছু আসলে কথা আছে বা কাজ আছে যে আপনি যেটা বললেন যে একজন শিক্ষিত পরিবারের ছেলে আসলে 27 লক্ষ টাকা যৌতুক নিছেন। তো বিষয়টা আসলেই দুঃখজনক। একজন ছেলে আইনের মানুষ হয়ে আইনের লোক হয়ে যদি এরকম ধরনের এই ধরনের ন্যাক্কারজনক কাজ করে তাহলে আসলে মানে বলার থাকে না আসলে। আর সব থেকে বড় বিষয়, আমরা আসলে সত্যি বলতে এমন একটা দেশে বসবাস করি যে দেশের সিস্টেমটা আসলে মানে জনগণের হাতে নাই, এক মানে কয়েক গোষ্ঠী, কতগুলো গোষ্ঠী কাকরি এগুলো নিয়ন্ত্রণ করে এবং একটা খুবই বাজে একটা প্রথার মধ্যে দিয়ে চলে আর কি, বলতে গেলে চলে যে আইনের লোকই আসলে সব থেকে বেশি অন্যায় কাজ করে আর কি। যখন আমরা শুধুমাত্র এই যৌতুকের বিরুদ্ধে না, যখন আমরা দেখি যে একজন ছেলে শিক্ষিত হয়ে সে যখন একটা ভালো পজিশনে চলে যায় বা চাকরি করে, সেই আসলে ঘুষটা খায়, ঠিক আছে, সেই আসলে সব থেকে অন্যায় দুর্নীতিটা করে। কিন্তু সে কেন করে আসলে, তার কাছে আমার প্রশ্ন যে তুমি তাইলে এই শিক্ষিত হয়ে আহ লাভটা কি আসলে? মানে আমি তাদের কাছে যখন এইগুলা দেখি বা আমি সংবাদপত্র যখন পড়ি তখন আসলে নিজেই অবাক হতবাক হয়ে যায় যে আসলে মানুষ শিক্ষিত হয়ে আসলে করতেছেটা কি। এভাবে চললে তো আসলে দেশের কোনো উন্নতি হইতো না। মানে আসলে আমরা যে আপনি যে আমাকে টপিকটা বললেন যে আধুনিক হইতে হবে, আমরা কখনোই আসলে আধুনিক হইতে পারবো না। তো এই ক্ষেত্রে আমার কিছু অভিজ্ঞ মানে আর কি সমাধান হিসাবে আমি কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে আমাদেরকে আসলে যে মূল যে শিক্ষা, জীবনমুখী শিক্ষা, এটাকে আমাদের আয়ত্ত করা উচিত। এই ক্ষেত্রে আমাদের যে প্রাতিষ্ঠানিক শিক্ষাটা আমাদের কি কি করে, শুধুমাত্র বা শিক্ষিত হয়ে একটা সার্টিফিকেট দেয় যার ফলে আমরা একটা চাকরি অর্জন করতে পারি। এই যে চাকরি 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 হইলেই আর কি ছেলের মানে এত এত ভ্যালু, এত এত এইগুলো, এই যে টেন্ডেন্সি, এই টেন্ডেন্সিটাই আসলে শেষ করে ফেললো আমাদের সমাজটাকে একেবারে। তো এই ক্ষেত্রে আমাদেরকে
সর্বপ্রথমে আসলে স্বশিক্ষিত যেটা আর কি, নিজেদেরকে নিজেদের মধ্যে আমরা এই যে এখন যে আলোচনা করতেছি, আপনি আমি আমার বন্ধু সুকান্ত বর্মন, এই যে আমাদের মধ্যে থেকে যে কথাগুলো আসতেছে, আলোচনাগুলো আসতেছে, আমরা এইভাবে যদি একজন দুইজন করে আসলে একটা সমাজে বা একজন এইভাবে যদি এইগুলো একটা গোত্রে বা একটা কমিউনিটির মধ্যে যদি ছড়াই দিতে পারি বা তাদেরকে কাউন্সিলিং করে যদি বোঝাইতে পারি যে হচ্ছে যৌতুক প্রথা আসলে খুবই খারাপ, এটা নিলে যে নিবে তা সেও বিপদে আছে, যে দিবে সেও তো আরো চরম বিপদে। মানে বিপদ বলতে আসলে তার তো আর কিছু থাকতে চায় না পরবর্তীতে আসলে চলার মতো জীবনে, বেঁচে থাকার মতো সম্বল তো আর থাকতে চায় না। তো এইগুলোর পক্ষে আসলে তাদেরকে সচেতন করতে হবে এবং নারী শিক্ষাকে গুরুত্ব দিতে হবে, নারীদেরকে আসলে সক্ষমতা অর্জন করতে হবে এবং তাদেরকে তাদের একটা পরিবার যখন ছেলেদেরকে শিক্ষিত করার পিছনে যত পরিমাণ ইফোর্ট দেয়, একটা নারীকে শিক্ষিত করার জন্য এত পরিমাণ ইফোর্ট দেয় না। তো পরিবারকে আসলে আমি আমার পরিবারকে বোঝাবো এবং প্রত্যেকটা ওই যুবকদের আসলে উচিত তার পরিবারে তার বোন বা মা যারাই আছে তাদেরকে আসলে কাউন্সিলিং করা উচিত এবং তাদেরকে পরিবারের নারীদেরকে আসলে শিক্ষিত করা উচিত এবং নারীদেরকে এই সামাজিক কুপ্রথার বিরুদ্ধে রুখে দাঁড়ালে তাহলে একমাত্র এই সামাজিক কুপ্রথাকে আমরা রুখতে পারবো। এছাড়া আমি আসলে বিকল্প কোনো কিছু দেখি না আর কি। আর সব থেকে বড় বিষয় হচ্ছে যে আইন আইন আসলে কতটুকু কার্যকর আমি জানি না, কিন্তু আসলে আইনের দেশে সব থেকে বড় বিষয় হচ্ছে আইন যদি কার্যকর না থাকে তাহলে আসলে কখনো সম্ভব হয় না, কিন্তু আইনের লোক যখন বেআইনি কাজ করে তখন আসলে কার কাছে যাব, কার কাছে বিচার চাইবো? এটা এই জন্য আমাদেরকে আসলে যদি আমরা তখনই এই আইনটাকে পরিবর্তন করতে পারবো যখন আমরা 24 দেখেছি, আমরা 71 দেখি নাই কিন্তু 24 দেখেছি, 24-এ আইন ছিল, 24-এ সরকার ছিল, তবুও সেই সরকার ভেঙে আইন ভেঙে আমরা নতুন যুবকদের এই যে উদ্যমে আর কি নতুন কিছু পেয়েছি। তো আমার মনে হয় যে এভাবে যদি আমরা আগাতে থাকি এবং মানুষদেরকে সচেতন করতে করতে পারি এবং নারীদেরকে শিক্ষিত করতে পারি, পরিবার সব থেকে মূল বিষয়, আমরা জানি যে একটা সমাজ গঠিত হয় আসলে পরিবার থেকে, সেই পরিবারকে যদি আমরা পরিবারের মধ্যে থেকে যদি এই কুসংস্কারটাকে দূর করতে পারি তাহলে আমরা যৌতুক প্রথাকে আসলে দূর করতে সক্ষম হব। আর পরিবারে যে নারী, বললাম যে নারীর হচ্ছে যদি সুশিক্ষিত করতে পারি এবং নারীদেরকে যদি সচেতন করতে পারি তাহলেই আসলে সমাজ নারীর যে শ্রম সেটাকে আসলে দায়িত্ব না বলে শ্রম বলতে বাধ্য হবে এবং শ্রম বলতে তারা স্বীকার করবে। তখনই আসলে একজন নারীর মর্যাদা প্রতিষ্ঠিত হবে এবং তখনই আসলে সমাজের থেকে এই কুপ্রথাগুলো দূর করা সম্ভব বলে মনে করি। আহ, ধন্যবাদ নিপন মন্ডল, আপনি সবগুলো বিষয়ে আসলে আলোকপাত করেছেন, সেই সাথে আহ, এই সমস্যাগুলো দূরকরণে নিয়ে আপনার চমৎকার কিছু আপনি উপদেশ দিয়েছেন। তো চঞ্চল বর্মন, আসলে আপনার কাছে আমি যেটি জানতে চাবো যে আমরা জানি যে বিশেষ করে আমি আমি যে প্রাইমারি স্কুলে পড়েছি সেই প্রাইমারি স্কুলে ধরেন যে এখন যদি আমি দেখি যে সেখানে আহ, যিনি অফিস সহায়ক আছেন, আবার হাই স্কুলে যদি পড়ি সেখানে দেখেন যে যারা আহ, মানে শিক্ষকদের নাস্তা নিয়ে আসেন বা যারা প্রহরীর দায়িত্বে কাজ করেন। তো আসলে একজন মা একটি পরিবারে আসলে মানে কি কি দায়িত্ব পালন করে বলে আপনি মনে করেন, আমরা যদি পরিবারকে একটা অফিসের মতো কথা ভাবি? বিশেষ করে আমি বলতে পারি যেমন মারা রান্না করেন, শেফের কাজ করেন অনেকটা। তারপরে বাড়ি যে পরিষ্কার পরিচ্ছন্ন যে রাখার কথা ঘুম থেকে উঠেই সেই কাজটি করেন। আবার যে গৃহপালিত পশুর ক্ষেত্রে সেই যত্নটিও নেন, আবার কৃষি কাজ করেন, সেই সাথে সন্তানের খেয়াল রাখা। তো আসলে একটি মা 24 ঘন্টার মধ্যে আসলে কি পরিমাণ দায়িত্ব পালন করে যদি আমরা পেশা হিসেবে বিবেচনা করি বিভিন্ন রোলে? চঞ্চল, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ দাদা, অবশ্যই। আপনি যেটা বললেন যে একটা মা একটা পরিবারে কিরকম দায়িত্ব পালন করে, আপনি যদি একটা প্রতিষ্ঠানে দেখেন, একটা প্রতিষ্ঠানেও কিন্তু সিইও থাকে, তারপরে ম্যানেজার থাকে, তারও নিম্ন পদস্থ অনেকেই থাকে। কিন্তু একটা পরিবারে যদি দেখেন আপনি, একক পরিবারের ক্ষেত্রে, সেখানে পরিবারের মূল সদস্য যিনি বাবা, তিনি কিন্তু সারাদিন ঘরের বাইরে থাকে। একটা যে সকাল থেকে গৃহস্থালির যে কাজকর্ম, সেই সাথে বাচ্চা কাচ্চা সামলানো, সবকিছু কিন্তু একটা মাকে করার লাগে, যেটা একটা প্রতিষ্ঠানের সিইও করে না। অর্থাৎ মায়ের কাজকর্মের যে ফিল্ড, সেটা একজন প্রতিষ্ঠানের সর্বোচ্চ পদে আসীন ব্যক্তি থেকেও বেশি। আহ
কিপলিং নামে এক ইংলিশ পোয়েট তার মাদার মাইন্ড নামে একটা পোয়েমে বলছেন যে কি গড কুডন্ট বি এভরিওয়্যার সো হি মেড মাদার, মানে ভগবান বা ঈশ্বর সর্বত্র থাকতে পারেন না আপাত দৃষ্টিতে বলছেন উনি, তাই তিনি মাকে সৃষ্টি করেছেন। এটা দ্বারা বোঝাচ্ছে যে মা একটা পরিবারের যাবতীয় যে কার্যক্রম আছে সবকিছুর সঞ্চালক বা সবকিছুর নিয়ন্ত্রক হচ্ছে ওই মাই। আপনার ক্ষেত্রে যদি বলতে চাই, এক্ষেত্রে এটাকে যদি আপনি পারিশ্রমিক দ্বারা বিচার করেন, ধরে নিন এখন একটা সাধারণ মডেস্ট ফ্যামিলির ক্ষেত্রে বলি, শহরে পরিবারের ক্ষেত্রে ওনারা সাধারণত বাবুর্চি রাখেন। বাবুর্চির মাসিক বেতন ধরুন 15,000 টাকা। তারপরে এক বাবুর্চি রাখেন, সেই সাথে গৃহস্থালী কার্যক্রম ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো যে আছে ওগুলো পরিচালনা করার জন্য কিন্তু পরিচায়িকা রাখেন। ধরে নিন তার ক্ষেত্রেও বেতন হচ্ছে 15,000 টাকা। তারপরে বাচ্চা কাচ্চা দেখভালের জন্য একজন কিন্তু পরিচায়িকা রাখে, ধরে নিন ওনার বেতন হচ্ছে 20,000 10,000 টাকা। এখন তারপরে আরো যেগুলো কাজকর্ম আছে ওগুলোই বাদ দিলাম, আমি জাস্ট মূল কাজগুলো বের করে আনলাম। এখন 15 30 30 আর এখানে 10, 40,000 টাকা। যেখানে একজন প্রথম সারির চাকরিজীবীর বেতন হচ্ছে 40,000 টাকা, এটা সাধারণই বললাম। কিন্তু একইভাবে WHO 2020 সালে একটা রিপোর্টে বলছে যে সম্পূর্ণ মহিলাগুলা, মানে যারা গৃহস্থালী কাজ করে, এনাদের যে একটা আয়ের হিসাব, সেটাকে তারা হিসাব করছে $10.8 ট্রিলিয়ন, যেটা আমাদের বাংলাদেশের জিডিপির থেকেও অনেক অনেক বেশি। সেক্ষেত্রে আমরা মহিলাদের ক্ষেত্রে, মায়েদের ক্ষেত্রে সরি, মায়েদের ক্ষেত্রে একটা সহজ টার্ম ইউজ করি, সেটা হচ্ছে হাউস ওয়াইফ। আমি বলবো এই যে হাউস ওয়াইফ টার্মটা ইউজ করি, এটা সম্পূর্ণই একটা ভুল টার্ম। এক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি হোম এক্সিকিউটিভ। তারা কিন্তু একটা প্রতিষ্ঠানে কাজ করা সর্বোচ্চ পদে আসীন ব্যক্তির থেকেও অনেক কাজ করে, তারা সম্পূর্ণ একটা প্রতিষ্ঠান নিজেরাই ডিল করে। একটা পরিবার কিন্তু একটা প্রতিষ্ঠানের চেয়ে কম কিছু না। সেখানে আপনার দৈনন্দিন কাজকর্মের ক্ষেত্রে বাচ্চা কাচ্চা সামলানো থাকে, তারপরে রান্না বান্নার ক্ষেত্রে বিষয়টা থাকে, তারপরে সংসার, পরিবার বলতে কেবল দায়িত্ব বোঝায় না, সেখানে ভালোবাসাও আছে, মমতাও আছে, মায়া আছে, সবগুলো একত্রে কাজ করে। দাদা একটু আগে বললেন যে মায়ের কাজগুলোকে আমাদের শ্রম হিসেবে বিবেচনা করা হচ্ছে, কিন্তু দেখুন একজন শ্রমিক কাজ করে টাকার বিনিময়ে, কিন্তু মা কাজ করে কিসের জন্য? ভালোবাসা, স্নেহ, মমতা, তারপর তার সন্তানের ভালোর জন্য। এক্ষেত্রে এটা শ্রমের চেয়েও বেশি কিছু একটা, আমি মনে করি আর কি। তারপর বলতে গেলে কি, মায়ের পারিশ্রমিকটা কি? মায়ের পারিশ্রমিকটা কেবল ওই যে সন্তানের মুখ থেকে মা ডাক, তারপর স্বামীর কাছ থেকে, যদিও আমাদের সমাজে ভালো ব্যবহার কোনো স্বামীর কাছ থেকে সব মায়েরা পেয়ে থাকেন না, সেক্ষেত্রে তাদের যে আউটকাম সেটা হচ্ছে সন্তান বড় হয়ে তাদের দেখভাল করবে, এটাই হচ্ছে তাদের আউটকাম মূলত। ধন্যবাদ। ধন্যবাদ চঞ্চল বর্মন। তো আমাদের যদি মায়েদের সম্মানে আসলে এখানে একটি প্রশ্ন এসেছে, সেটি হচ্ছে যে অনেক মাই আসলে যৌতুকের দাবি করে থাকেন। এটি আসলে মানে প্রতিষ্ঠিত সত্য। বিশেষ করে আমি যে ঘটনাটির কথা বললাম, যে আসলে একজন সরকারি চাকরিজীবী কর্তৃক যে মোটা অঙ্কের যৌতুকের যে অবস্থান, সেটি আসলে এই অবস্থানে আমার কাছে যতটুকু তথ্য আছে আমি আসলে সেটি পেয়েছি যে তার মায়ের অনেকাংশে ভূমিকা ছিল, যদিও তিনি একজন শিক্ষিকা। তো আমরা আশা করবো যে একজন শিক্ষিকা আসলে তার এই অবস্থান থেকে সরে আসবেন, এবং আমরা আসলে বার্তা দিতে চাই যে আসলে যে আপনি একজন সমাজের পথ প্রদর্শক, সিভিল সোসাইটির অংশ, সেই সাথে আহ এমন একটি অংশ যেখানে আপনি হয়তো আপনার আপনার শিক্ষার্থীদের বলেছেন যে আসলে যৌতুক প্রদান নেওয়া খারাপ, নারীর ক্ষমতায়ন করা ভালো। সেই সাথে সামাজিক যে পটু যে দৃষ্টিভঙ্গিগুলো রয়েছে, সেগুলো নিয়ে আপনি হয়তো অনেক শিক্ষার্থীদের মাঝে আলোচনা করেছেন, বলেছেন। তো সেক্ষেত্রে বিশেষ করে যৌতুক নিরোধ আইন 2018 অনুসারে যে আপনি একজন শিক্ষিকা হয়ে সেটি আসলে করতে পারেন না, যেটি অপরাধের মতো পড়ে, ফৌজদারি অপরাধ। এর পাশাপাশি যিনি আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন তাদের কাছেও আমরা আসলে বিনীতভাবে অনুরোধ জানাতে চাই যে আসলে আপনি এমন কোনো দৃষ্টান্ত স্থাপন করবেন না যেটি আসলে আমাদের পরিবারে পিতা এবং কন্যাদের উপর চাপ সৃষ্টি করে। আরেকটি বিষয় আসলে সব থেকে বেশি উঠে এসেছে যে শুধুমাত্র এই টক শোতে না, বিভিন্ন টক শোতেও আসলে বরাবরই একটি অভিযোগ উঠে এসেছে যে আসলে আমাদের পিতাদের, কন্যার পিতাদের একটা চাওয়া থাকে যে সেটি তিনি যত কিছুর বিনিময়ে হোক আসলে একজন আহ সরকারি চাকরিজীবী খুঁজেন, যে যেটি আসলে সমাজে একটা দুষ্প্রাপ, মানে যে
মানে খুবই দুষ্প্রাপ্য জিনিস বা সহজাত পাওয়া যায় না। তো আমরা আমাদের সাংগঠনিক এই যে এই কার্যক্রমের মধ্যেও দেখেছি যে যে নারী নেতৃত্ব বিল্ড আপ করা হয়তো একটু চ্যালেঞ্জিং, কারণ হচ্ছে তারা দেখতে চায় যে মানে তারা আসলে একটু শান্তশিষ্ট থাকতে চায়, তারা নেতৃত্বে আসবে, সমাজ পরিবর্তন করবে, এটি আসলে ভাবতে চায় না। তো রিপন মন্ডল, আমি আপনার কাছে যেটি জানতে চাই যে আসলে বাংলাদেশে আসলে এমন কোন পরিসংখ্যান আপনি আসলে দেখেছেন কিনা যে যৌতুকের কারণে 10 লাখ বা 2 লাখ 1 লাখ পিতা আসলে দারিদ্রতার শিকার হয়েছেন, অথবা তাদের বৃদ্ধ বয়সে শিক্ষার মানে চিকিৎসার অভাবে, খাদ্যের অভাবে মানবত জীবনযাপন করে মারা গেছেন, এমন কোন পরিসংখ্যান আসলে আপনার দৃষ্টিগোচর হয়েছে কিনা? যদি দৃষ্টিগোচর হয়ে না থাকে, তাহলে আমাদের বাংলাদেশে যে অনেকগুলো এনজিও কাজ করে, তারা আসলে এখানে কি করতে পারে? ধন্যবাদ আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য। আহ, আমাদের সমাজে আসলে যৌতুক প্রথা নিয়ে আসলে কি বলবো, সমাজ এমন ভাবে যৌতুকের প্রতি ঝুঁকতেছে দিন দিন। আসলে এর ফলে যে সমাজে যে এই যৌতুকের যে বিষাক্ততা ছড়িয়ে যাচ্ছে, এর ফলে প্রতিটা পরিবার আসলে ধ্বংস হয়ে যাচ্ছে। তো আমার দৃষ্টিতে আসলে বাংলাদেশের পরিসংখ্যানে আসলে অনেক আমি স্পেশালি যতটুকু শুনছি জানছি দেখছি যে উত্তরবঙ্গে যৌতুকের প্রভাবটা অনেক বেশি পরিলক্ষিত হয়। আমার বাসা সাতক্ষীরায়, বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে। তো আমার এটা বলবো না যে আমার দক্ষিণ অঞ্চলে আসলে যৌতুক নাই, দক্ষিণ অঞ্চলেও আসলে অনেক পরিবার যৌতুক নেয় আর কি। তো তুলনামূলক যদি তুলনা করি, তো এটা থেকে উত্তরবঙ্গেরটা পরিসংখ্যান বাংলাদেশের পরিসংখ্যানে আসলে একটু বেশি উঠে আসে। তো আমি যদি প্রথমেই আমার অঞ্চলের কথা বলি, তো আমার অঞ্চলে আমার অঞ্চল প্রধানত হচ্ছে আসলে কৃষি নির্ভর অধিকাংশই আর কি। তো তারা আসলে তাদের প্রতিটা পরিবারের আসলে আমার দেখা মতে জানা মতে প্রতিটা পরিবারের আসলে বেঁচে থাকার জন্য একটা ন্যূনতম একটা আহ সম্পদ বা স্বাবলম্বন থাকে আর কি। তো সেইটার উপর ভিত্তি করে আসলে তাদের পরিবার চলে। তো যখন কন্যাকে আসলে বিয়ে দেয়, তখন আসলে তারা কি করে, তারা নিজেদের ওই অর্থ সম্পদটুকু সঞ্চয় তো দিয়েই দেয়, সাথে আরো অনেক বেশি ঋণ নিয়ে ফেলে আর কি, ঋণগ্রস্ত হয়ে পড়ে। তো এর উপর দিয়ে আসলে আহ তখন যারা আর কি তাদের জীবনের শেষ পর্যায়ে চলে যায়, তো তারা আসলে তাদের পক্ষে এই যে ঋণটা গ্রহণ করে 10 লাখ 15 লাখ, তো এইটার উপরে আসলে তাদের শোধ করার মতো, যদিও কোনোভাবে তাদের সয় সম্পত্তি সবকিছু দিয়ে সেই ঋণটা যখন শোধ করে, তখন আসলে দিন শেষে তাদের বৃদ্ধ বয়সে আসলে বেঁচে থাকার মতো সম্বল আর থাকে না। তখন আসলে তাদের যে ছেলে থাকে, তার উপরেই তারা নির্ভরশীল হয়ে পড়ে। তখন সেই ছেলেই তো আসলে দিন শেষে তাকে আর দেখে না, বলে যে এই তুমি তোমার মেয়ের জন্য এত কিছু করছো, হ্যান ত্যান এইগুলা অনেক অজুহাত দেখাই দিয়া তখন আসলে চলে যায় আর কি। বা তাকে তখন কি করে, অনেক অবহেলায় থাকতে হয়। কিন্তু এই বাবা, এই পরিবারের প্রধান এই বাবা যদি তার মেয়ের জন্য যদি এত কিছু না করে তিনি যদি সচেতন হইতো, তাহলে আসলে তার বৃদ্ধ বয়সে এসে তার আর এটা দেখা লাগতো না। আসলে আহ আমার আসলে বলতেই খারাপ লাগতেছে এই মানুষগুলোর জন্য, যারা তাদের বা ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা ভাবনা না করে এইভাবে নিজেদের সকল সম্পত্তি আসলে দিয়ে তার মেয়ের সুখের চিন্তা করে। আসলে মেয়েটা তো আর দিন শেষে আসলে যৌতুক যে দেয় এবং যৌতুক যখন গ্রহণ করে, তার মনে আসলে এক ধরনের লালসা তৈরি হয়ে যায়। সে দিন শেষে আসলে দাদা একটা চঞ্চল দাদা একটা কথা বলছিলেন যে আহ যৌতুক একবার নেওয়া শেষ হয়ে গেলে পরের ধাপে আবার তার মেয়েকে বাড়িতে পাঠায় যে আবার যৌতুক নিয়ে আসার জন্য। এভাবেই আসলে চলতে থাকে। আসলে যে যৌতুক নেয় তার আসলে লালসার আসলে শেষ হয় না। তো বা মেয়ের পরিবারটা আসলে যৌতুক দিতে দিতে একসময় নিঃস্ব হয়ে যায়। তো আসলে আমার দেখা মতে আমি বলবো যে বাংলাদেশে আসলে যৌতুক প্রথা মানুষকে ধ্বংস করে দেয়, এবং হচ্ছে মানুষের মানুষের যে শেষ জীবনের যে সয় সম্বল এইগুলোও কেড়ে নেয়। এর ফলে মানুষ শেষ জীবনে সুখে থাকতে পারে না, অনেক কষ্টে জীবনযাপন করে। তো আর কি এতটুকুই। ধন্যবাদ, ধন্যবাদ রিপন মন্ডল। তো রিপন মন্ডল খুব চমৎকার করে বলছেন যে আমি যদি আমার গ্রামের উদাহরণ দিয়ে থাকি, সেটি হচ্ছে আমি আমার জেঠুর উদাহরণ যদি দিয়ে থাকি, আমাদের যতজন জেঠু রয়েছেন তাদের যে পরিমাণ সঞ্চিত সম্পত্তি ছিল, তাদেরকে বিক্রি করতে হয়েছে শুধুমাত্র যৌতুক প্রদানের জন্য। তো শেষ বয়সে তারা আসলে চিকিৎসা পান নাই,
তাদের ন্যূনতম ওষুধ কেনার মতো সামর্থ্য ছিল না। হ্যাঁ, এবং আরেকটা উদাহরণ দিতে আমি পারি, সেটি হচ্ছে যে আমার নিজের মেসো, যিনি তার বিয়ের সময় যে জমিটি বিক্রি করেছেন 15,000 টাকায়, সেটি 2007-8 সালের দিকে। আজকে সেই জমির মূল্য হচ্ছে 20 লক্ষ টাকার অধিক। তো সেক্ষেত্রে আমি চঞ্চল বর্মণের কাছে জানতে চাবো যে যদি প্রকৃতপক্ষেই আসলে একজন কন্যার পিতা যে আসলে মেয়ের ভালো চান, তো সেক্ষেত্রে তিনি কেন অর্থ মানে জমি বিক্রি করে আসলে টাকা দিতে চান? সেক্ষেত্রে তো তিনি তার জামাই বা মেয়ের নামেও তো এই সম্পত্তিটা রাখতে পারেন, যেহেতু যে সম্পদ একসময় দাম বেড়ে যায়। তো এই বিষয়টি আসলে কেন আমাদের সমাজে মানে অতীতেও গড়ে উঠলো না এবং এখনো গড়ে উঠছে না, চঞ্চল বর্মণ আপনি যদি একটু ছোট করে ক্লিয়ার করতেন। মানে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি, সংক্ষিপ্ত করে বলবেন। কথা এক্ষেত্রে বলবো আমি, যৌতুকটা প্রথম পর্যায়ে যেটা শুরু হয়েছিল সেটা কিন্তু আপনাদের লেনদেন, নগদ লেনদেনের মধ্যে শুরু হয়েছিল। আর সেই যে প্রথম থেকে নগদ লেনদেনের মাধ্যমে শুরু হয়েছিল, আজও সেই প্রবাহমানতাই আছে। অ্যাকচুয়ালি এক্ষেত্রে যেটা বলার মতো, প্রথমে যেটা ভাবেন আপনি, ছেলে পক্ষ বলে যে কি যে বিয়ের খরচের জন্য তারা যৌতুক নেয়, বিয়ের খরচের জন্য যৌতুক নেয়, যেটা নগদ টাকায় নেওয়া লাগবে। আর এক্ষেত্রে পণ্যের আদান প্রদানের মাধ্যমে, বা আপনি যেটা বলেন যে জমিটা তো বর পক্ষকেই দিতে পারতো, সেরকম প্রথা এখনো ওভাবে ট্রেন্ডে আসেনি, যার কারণে ওইটা এখন প্রচলনে নাই আর কি, যদি সংক্ষিপ্তে বলি আর কি। তারপরও যেটা বলার মতো, দাদা একটা বিষয় বলছেন, রিপন দা একটা বিষয় বলছেন যে অনেক পরিবারই নিঃস্ব হয়ে যায় যৌতুকের কারণে। কিন্তু আপনি দেখবেন যারা শিক্ষিত ফ্যামিলি, সেই সাথে মডেস্ট ফ্যামিলি, তারাই অধিক পরিমাণে যৌতুক দিয়ে দেয়। এমনকি এমন কয়েকজন মেয়েকে চিনি আমি, আমার ফ্রেন্ড, তাদের ক্ষেত্রে যেটা শুনেছি যে আমার বাবার সম্পত্তি আমি কেবল আমার ভাইকে ভোগ করতে দিব, সেখানে তো আমারও, সে কারণে যৌতুক আমি নিব। এটা এক প্রকার বলতে গেলে মেয়েদের মধ্যেও ট্রেন্ড আছে যৌতুক নেওয়ার। সেক্ষেত্রে বাবার সম্পত্তিতে ভাগ নেওয়ার জন্যই শিক্ষিত মেয়েগুলা আজ যৌতুক চাচ্ছে। কিন্তু দিন শেষে দেখা যায় ম্যাক্সিমাম ফ্যামিলিতে পরবর্তীতে যে ঝামেলাগুলো উদ্ভূত হয় সেগুলো এই যৌতুক প্রথার কারণে। দেখবেন একটা ছেলের বিয়ে হইল, বিয়ের কয়েক বছর গত হইলো, তারপরে যদি কোনো ঝামেলা তৈরি হয় বা পারিবারিক কলহ তৈরি হয়, তাহলে সেখানে মেয়েটা সেই যৌতুকের কথা তুলে আনে, তার বাবার অবদানের কথা তুলে আনে। এক্ষেত্রে যে একটা ছেলের হীনমন্যতা, সেটা সবসময় কাজ করে। দাদা এইটুকু। ধন্যবাদ। আমি বিশেষ করে চঞ্চল মোড় খুব যে সমাজের যে প্রকৃত ঘটনাগুলো সেগুলো আসলে আপনি তুলে ধরেছেন, যে হীনমন্যতার বিষয়টি। এবং আসলে এটি অনেকেই প্রচলিত যে আমি তো আমার জামাইকে টাকা দিয়ে কিনে নিয়েছি। তো এটি শুনতে হয় বিশেষ করে অনেক মাকে পরবর্তীতে যৌতুকের জন্য এই কথা শুনতে হয় আমাদের সমাজ বাস্তবতায়। তো দর্শক, আমরা আমাদের একবারে প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। সেটি হচ্ছে যে রিপন মন্ডল এবং চঞ্চল বর্মন, আমি দুজনের কাছে একই প্রশ্ন রাখবো। প্রথমে রাখছি রিপন মন্ডলের কাছে, যে সেটি হচ্ছে যে যৌতুক মানে আমরা কি করলে, বিশেষ করে যে মুভমেন্ট এগেইনস্ট ডাউরি একটি প্ল্যাটফর্ম হিসেবে, যে কি করলে এই যৌতুকের বিরুদ্ধে আরো জোরালো ভূমিকা রাখতে পারবে, এবং আহ, আমাদের আসলে আরো কি করা উচিত, এইটুকুই আসলে জানতে চাই আপনাদের কাছে। দাদা ওনার মাইক্রোফোন মিউট করা আছে, যদি আহ রিপন মন্ডল মাইক্রোফোন মিউট করা আছে। ধন্যবাদ আমাকে দেওয়ার জন্য। আমি আসলে এই বিষয়ে সংক্ষিপ্ত আকারে বলতে গেলে আসলে আমি বলতে চাই, কয়েকটা পয়েন্ট আমি উল্লেখ করতে চাই। প্রথমত হচ্ছে বর্তমান সমাজ বা বর্তমান সময়টা আসলে সবাই অনেক বেশি সোশ্যাল মিডিয়া নির্ভর। তো আমাদেরকে আসলে এই ডাউরি মুভমেন্ট, এগেইনস্ট মুভমেন্ট, এটা হচ্ছে সব থেকে বড় যে ভূমিকাটা রাখতে পারে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় তাদের এই কার্যক্রমগুলা অনেক বেশি তুলে ধরা এবং মানুষকে সচেতন করা। কারণ এক মানুষ তার দিনের অধিকাংশ অনেক সময় আসলে সোশ্যাল মিডিয়া ইউজ করে, এবং বর্তমান সময়ে সবাই আসলে সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন ধরনের
সচেতনমূলক পোস্ট বা এইগুলা দেখে আসলে সবাই অনেক বেশি অনুপ্রাণিত হয়। এবং আমরা দেখবো যে আমি যদি একটু ছোট্ট একটু উদাহরণ দিই, আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এমন অনেক ঘটনা আছে যেগুলো আসলে আমি 2022 সালে ক্যাম্পাসে আসছি, তখন আসলে এত বেশি চর্চিত হইতো না বা এত বেশি জানাজানি হইতো না, কিন্তু বর্তমানে আহ আহ, এইগুলা সোশ্যাল মিডিয়ায় এত বেশি প্রচার হয়, যে কারণে আসলে সবাই বিষয়গুলো নিয়ে অনেক বেশি আগ্রহ প্রকাশ করে এবং অনেক বেশি। এবং রিসেন্ট একটা ঘটনা ঘটছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এইটার সোশ্যাল মিডিয়ার প্রভাবের কারণে আসলে এত বেশি মানুষ আসছে বা এত বেশি মানুষ আন্দোলনে অংশগ্রহণ করছে, তো বিষয়টা আসলে অভাবনীয় ছিল। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের নিজেদের যারা আমাদের এই সংগঠনের যারা মেম্বার আছেন, তারা আসলে তাদের নিজেদের পরিবারকে সচেতন করতে পারেন, সাথে তাদের বন্ধুদেরকে বোঝাইতে পারেন, তাদের বন্ধুদের পরিবার সবাইকে মিলেমিশে একসাথে হয়ে যদি এই যৌতুক প্রথার বিরুদ্ধে কাজ করতে পারি, তাহলে আশা করি অনেক ভালো কিছু আশা করি সম্ভব। ধন্যবাদ। রিপন মন্ডল চমৎকার করে বলছেন। চঞ্চল মন্ডল ঠিক একই প্রশ্ন, যে আমরা যেহেতু একটা সামাজিক মুভমেন্ট নিয়ে কাজ করছি, তো সেক্ষেত্রে মানে আমরা আমাদের যে অ্যাক্টিভিটিস রয়েছে সেগুলোর পাশাপাশি আমরা আরো কোন দিকটিকে সামনে নিয়ে আসতে পারি আরো বেশি? ধন্যবাদ দাদা। এক্ষেত্রে আমি বলবো যেটা আমাদের প্রথমত করা উচিত, আমরা যারা অন্তত বুঝছি যে যৌতুক একটা সামাজিক বেদি, এ কারণে কুফল ছাড়া সুফল কিছুই হয় না, তারা যেটা করতে পারি, নিজেরাই যৌতুক না নিয়ে বিয়ে করে উদাহরণ সৃষ্টি করতে পারি। সেই সাথে যারা আমাদের আশেপাশে আছে, বিশেষ করে ফ্রেন্ড সার্কেল, তাদেরকে কাউন্সেলিং করতে পারি এই যৌতুকের খারাপ বিষয়গুলা, তারপরে প্রভাব, পরবর্তীতে যেটা প্রভাব ফেলতেছে সেটা অবশ্যই বুঝাইতে পারি। সেই সাথে আমরা যেটা করতে পারি, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যেহেতু আমাদের বন্ধু সার্কেল, ফ্রেন্ড সার্কেল আছে, প্রত্যেকটা ভার্সিটিতে আমরা এই যে আমাদের একটা মুভমেন্ট এগেনস্ট ডাউরি একটা সংগঠন, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যদি এর শাখা আমরা গড়ে তুলতে পারি, সেই সাথে প্রত্যেক সপ্তাহে একটা চক্র বা আলোচনা চক্র রাখতে পারি, তাহলে আমি মনে করি সেটা বেশি ইফেক্টিভ হবে। তারপর এক্ষেত্রে উদাহরণ রাখাটা মানে দৃষ্টান্ত তৈরি করাটা আমি সবচেয়ে বড় মনে করি। ধন্যবাদ দাদা। চঞ্চল বর্মন, রিপন মন্ডল, আজকের প্রোগ্রামে আপনাদের মহামূল্যবান বক্তব্য এবং মন্তব্য, সেই সাথে উপদেশ তুলে ধরার জন্য আমাদের মুভমেন্ট এগেইনস্ট ডাউরির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাদের সময় দিয়েছেন। তো আমরা আমাদের একবারে শেষ পর্যায়ে এসেছি, যে আপনাদের যদি বলার কিছু থেকে বলতে পারেন, নাহলে আমি প্রোগ্রাম শেষ ঘোষণা করবো আর কি। আপনি কিছু বলবেন নিজে থেকে? আর আচ্ছা দর্শক, আপনারা খুব চমৎকার ভাবে শুনলেন, বিশেষ করে আমাদের যে তরুণ অতিথিরা রয়েছে, তারা খুব যৌতুকের যে সামাজিক প্রভাব, খারাপ দিক, এবং আসলে কারা এই যৌতুক দেওয়ার পেছনে প্রভাবক হিসেবে কাজ করছে, সেই বিষয়গুলো খুব চমৎকার ভাবে তুলে ধরেছেন। সেই সাথে সমাধান কি আসতে পারে সেটি বিষয়ে বিশ্ববিদ্যালয়ের তরুণদের যুক্ত করার কথা বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার কথা বলেছেন। আমরা প্রত্যেকটাই মনে করি যে একটি যুগান্তকারী আলোচনা হয়েছে আজকের প্রোগ্রামে। তো আমাদের পরবর্তী সপ্তাহে যে বেকার মা বলে কিছু নেই, মাই হচ্ছে সবচেয়ে দক্ষ নারী, তো সেই টক শো আমরা প্রতি সপ্তাহে নিয়ে আসবো, বিশেষ করে সমাজে বার্তা দেওয়ার জন্য। তো পরবর্তী প্রোগ্রাম দেখার আহ্বান জানিয়ে আমরা আজকের প্রোগ্রাম এখানে সমাপ্ত ঘোষণা করছি। তো ধন্যবাদ সবাইকে যারা এখন থেকে যুক্ত ছিল।